আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। হাইজেনবার্গ সিরিজের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথম লেকচারে দেখেছি আমাদের এই অধ্যায়টা আমরা কিভাবে শেষ করব, আমাদের লেকচার প্ল্যানিংটা কেমন, আমাদের চ্যাপ্টার ম্যাপিংটা কেমন, এবং আমরা দেখেছি 1803 সালে দেয়া ডাল্টনের মতবাদ, 1898 সালে দেয়া জে থমসনের পরমাণু মডেল, 1911 সালে দেয়া রাদারফোর্ডের মডেল এবং 1913 সালে দেয়া বোরের মডেল। তো আজকে আসো আমরা দ্বিতীয় লেকচারটা শুরু করতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় লেকচারে আমরা কি পড়ব দেখো, আমাদের যদি লেকচার প্ল্যানের দিকে তাকাই, বোরের মডেলের পরে বোরের মডেলের কিন্তু এখনও আমাদের সব কিছু শেষ হয় নাই আসলে, কারণ বোরের মডেলে আমরা বলছিলাম গাণিতিক সমস্যা আছে এবং বোর মডেলের এক্সটেনশন আছে, যেটা আমাদের এই যে 2 নাম্বার লেকচার। তো 2 নাম্বার লেকচার আমরা তো বোরের মডেল আগেই পড়ছি। সো বোরের মডেলের গাণিতিক যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো দেখব, এবং বোরের মডেলকে এক্সটেন্ড করে নতুন কিছু জিনিস করা যায় আমরা সেই জিনিসটা আজকে দেখব ইনশাল্লাহ। তো এখন আসো ভাইয়া, আমরা একটু খেয়াল করি যে বোরের মডেলের গাণিতিক সমস্যায় যদি আমরা আসতে চাই, বোরের মডেলের গাণিতিক সমস্যায় যদি আমরা আসতে চাই, প্রথমে বোরের মডেলের মধ্যে কি কি সূত্র ছিল একটা জিনিস মাথায় রাখবা। বোরের মডেলের সূত্রগুলো যে বোরের ব্যাপারটা তা না কিন্তু, ঠিক আছে। বোরের মডেলের সূত্র এই যে mv/NH/2π, এটা হলো একটা সূত্র, এবং আরেকটা সূত্র হলো E=h/নিউ, প্ল্যাঙ্কের সূত্র কিন্তু এটা, হ্যাঁ এটা কিন্তু প্ল্যাঙ্কের সূত্র, অথবা এটাকে কি লেখা যায় ভাইয়া, hc/ল্যামডা। আবার যেহেতু এটা এটাকে ডেল দিয়েও প্রকাশ করা হয়, তার ডেল লিখলে আমরা লিখতে পারি E2 - E1। দুইভাবেই লেখা যায় সূত্রটা, কোনো সমস্যা নেই, E2 - E1। ওকে, এখন এখানে কার পরিচয় কি আসলে সেটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল ভাই, এই যে এম, এখানে এম এর পরিচয়টা কি? এখানে এম দ্বারা বোঝানো হয় ইলেকট্রনের ভর। কি বোঝানো হয় ভাইয়া? ইলেকট্রনের ভর। এখন তোমরা বলো তো ইলেকট্রনের ভর কত ভাইয়া? ইলেকট্রনের ভর আমরা সবাই জানি কি না? একটু আমি এই কর্নার থেকে লিখি। এম দ্বারা বোঝানো হয় ইলেকট্রনের ভর। আমরা সবাই ইলেকট্রনের ভর কত জানি? আমরা সবাই জানি ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻31 কেজি, এবং আমরা যদি এটাকে গ্রামে লিখতে চাই 9.11 10⁻28 গ্রাম। তো দুইটা এক মানই আমরা একটু জেনে রাখবো, কারণ কেজি যেটা, এটা হলো আমাদের এসআই পদ্ধতিতে যখন আমরা ইউজ করব তখন প্রয়োজন হবে, আর গ্রামেরটা আমাদের দরকার হবে যখন আমরা সিজিএস পদ্ধতি ইউজ করব। এসআই এবং সিজিএস দুইটা আমাদের জেনে রাখতে হবে। ওকে, এম এর সাথে আমরা পরিচিত হইলাম। এবার আসো ভাইয়া ভি। ভি মানে কি? ভি মানে হলো ইলেকট্রনের বেগ। কার বেগ ভাইয়া? ইলেকট্রনের বেগ। তো এম এর মান যেরকম একটা ফিক্সড ভ্যালু, বেগ তো ফিক্সড ভ্যালু না, এটা আমরা বের করব। এটা বের করার পর এটার একক কি হবে ভাইয়া বলো তো? যেহেতু এটা বেগ, বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, এবং এটা হইতে পারে একক সেন্টিমিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ডটা এগেন এসআই পদ্ধতির একক, সেন্টিমিটার পার সেকেন্ড এগেন সিজিএস পদ্ধতির একক, ঠিক আছে। ওকে, এটা গেল বেগ। এবার আসো ভাইয়া আর। আর দ্বারা কি বোঝানো হয়? ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? বললো না ইলেকট্রনের ব্যাসার্ধ, এটা হলো কক্ষপথের ব্যাসার্ধ। আর দ্বারা কি বোঝানো হয়? কক্ষপথের ব্যাসার্ধ। এখন দেখো কক্ষপথের ব্যাসার্ধের একক কি হবে? একক হবে মিটার অথবা সেন্টিমিটার। মিটার হইলো আবার এসআই একক, সেন্টিমিটার হইলো আবার সিজিএস পদ্ধতির একক। ওকে, এম গেল, ভি গেল, আর গেল। এবার আসো ভাইয়া এন। এন দ্বারা কি বোঝানো হয়? এন দ্বারা কক্ষপথ বোঝানো হয়, এবং কক্ষপথের আসলে কোনো কি নেই, এককই নেই, তাই এটা নিয়ে কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। এবার আসো ভাই এইচ। এইচ দ্বারা কি বোঝানো হয়? এখানে ধরবে কিনা জানি না। এইচ দ্বারা বোঝানো হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। 9-10 থেকে তোমরা দেখছো, হ্যাঁ। এইচ দ্বারা বোঝানো হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন এইচ এর মান কত ভাইয়া? এইচ এর মান হলো 6.626 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো এসআই পদ্ধতির একক, এবং এটা সিজিএস হলো 6.626 10⁻27 আর্গ সেকেন্ড। এটা হলো সিজিএস পদ্ধতির একক। সিজিএস পদ্ধতির একক। একটা জিনিস মাথায় রাখবা, জুল যেরকম একটা শক্তির একক,
আর্টস কিন্তু আরেকটা শক্তির একক। জুল যেরকম শক্তির একক, আর্টস হলো কি আরেকটা শক্তির একক। এটা একটু মাথায় একবার তাইলেই হবে। ওকে, এবার আসো ভাইয়া, ই গেল, কি গেল, এইচ গেল, 2 আর পাই, এটা তো একক বা এটার পরিচয় দেওয়ার কিছু নেই, এগুলো ধ্রুব সংখ্যা। ই দ্বারা কি বোঝানো হয় ভাইয়া? ই দ্বারা কি বোঝানো হয়? ই দ্বারা বোঝানো হয় শক্তি। শক্তির একক কি? একটু আগেই বলছি, শক্তির একটা একক হলো জুল, আর একটা একক হলো আর্টস। এরকম অনেক একক আছে, তবে জুল এককটা হলো এসআই, আর আর্টস এককটা হলো সিজিএস। এর বাইরেও ইলেকট্রোভোল্ট আছে, আরও অনেকভাবে এটাকে আসলে প্রকাশ করা যায়। ওকে, এখানে এইচ পরিচয় আমরা জানি। নিউ, নিউ এর পরিচয় কি ভাইয়া? নিউ এর পরিচয় হলো কম্পাঙ্ক। এখন তোমরা কি জানো এই কম্পাঙ্কের একক কি ভাইয়া? কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক হলো পার সেকেন্ড অথবা হার্জ। দুইটা আসলে সেম জিনিস, এখানে এভাবে লিখলে তোমরা আবার এসআই সিজিএস ভাবতে পারো। কম্পাঙ্কের একক হলো পার সেকেন্ড অথবা হার্জ। এখানে এসআই পদ্ধতিতে একক যা, সিজিএস পদ্ধতিতে এককটা, এখানে একক নিয়ে কোনো ঝামেলা নেই। তাইলে নিউ গেল, এইচ আগে থেকে জানি, সি, সি মানে কি ভাইয়া? সি মানে হলো আলোর বেগ। সি মানে হলো আলোর বেগ। এখন আলোর বেগের মান কত বলো তো? আলোর বেগের মান হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। যেটা মিটার পার সেকেন্ড ওইটা হলো এসআই একক, যেটা সেন্টিমিটার পার সেকেন্ড ওইটা হলো সিজিএস একক। এরপর কি আছে? ল্যামডা। ল্যামডা মানে কি ভাইয়া বলো তো? ল্যামডা, ল্যামডা দ্বারা বোঝানো হয় তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তোমরা ফিজিক্সে তরঙ্গ দৈর্ঘ্য কি এটা শিখছো? তরঙ্গ দৈর্ঘ্য এটার একক কি? এটার একক হলো মিটার এবং সেন্টিমিটার। মিটার ফর এসআই, সেন্টিমিটার ফর সিজিএস। ওকে, এখন তাহলে একটু খেয়াল করো, এই যে এইচ সি বাই ল্যামডা, এগুলো আমরা শিখলাম। ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই যে একটা তরঙ্গ এখান থেকে এখানে যে দৈর্ঘ্য, এটাকেই আসলে ল্যামডা বলা হয় বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ওকে, এরপর ডেলি E2 - E1, এটা তো নর্মাল জিনিস। একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিকে বাদ দিলে সেটাকে আমরা E2 - E1 বা ডেলি বলতে পারি। তো এখানে আমি সিজিএস আর এসআই দুইটা এককই পাশাপাশি লিখছি। এটা লেখার কারণ হলো আমরা সামনে কিছু জায়গা দেখব যেখানে এসআই সিজিএস দুইটা আমাদেরকে জানতে হয়। যদি আমরা না জানি সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ঝামেলায় পড়তে হবে। সো এই মানগুলো একটু লিখে রাখো। আমরা একটু ম্যাথে চলে আসি। হ্যাঁ, সূত্র যেহেতু দেখলাম, একটু গাণিতিক সমস্যায় চলে আসি। গাণিতিক সমস্যা আমাদেরকে প্রথমে বলছে হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, দ্বিতীয় কক্ষে মিন্স আমাদের এখানে এন এর মান হইল 2। দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ মানেই স্বয়ং mvr, পুরাটাকেই কৌণিক ভরবেগ বোঝায়। এখন তাইলে একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি সলিউশনে আসো ভাই, এটা সলিউশন, দুনিয়ার সবচেয়ে ইজি সলিউশন। কৌণিক ভরবেগ mvr = nh/2π। n এর মান বসাই দাও 2, h এর মান বসাও 6.626, 10⁻34 / 2 × 3.1416। এখন ভাইয়া এই ম্যাথ সবাই পারো, তুমি ক্যালকুলেটারে দিলে যেটা আসবে সেটা হলো অ্যান্সার। ক্যালকুলেটারে দিলে অ্যান্সার চলে আসবে, বাট কোশ্চেন এর একক কি হবে? একক তুমি একটু খেয়াল করো, এন এর তো কোনো একক নাই, 2 এরও একক নাই, পায়েরও একক নাই, একক আছে একমাত্র এইচ এর। তো এইচ এর যেটা একক জুল সেকেন্ড, প্ল্যাঙ্কের ধ্রুবকের যে একক জুল সেকেন্ড, সেটাই কিন্তু এখানে বসে যাবে। তার মানে এখানে যে ভ্যালুটা আসবে কৌণিক ভরবেগের একক কিন্তু জুল সেকেন্ড তুমি ইউজ করতে পারো। কেউ যদি জুল সেকেন্ড ইউজ করতে না চাও, সে অন্য এককে ইউজ করতে পারো। কোন একক ইউজ করতে পারো? সে দেখো, এই যে এমভিআর থেকে তুমি চাইলে একক বের করতে পারো। এম এর একক হলো কেজি, ভি এর একক হলো মিটার পার সেকেন্ড, আর এর একক হলো মিটার। তার মানে এখানে আসবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, মিটার মিটার গুণ করে। তো এইভাবেও চাইলে করা যায়, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা একদম ইজি। 19-এ তোমাদের এই ম্যাথটা ছিল, এটা নিয়ে প্যারা খাওয়ার মনে হয় না তেমন কিছু আছে। এবার আসো 2 নম্বর ম্যাথে আসো। 2 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে? হাইড্রোজেন পরমাণুর এম শেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। নিউক্লিয়াস থেকে এম শেলের দূরত্ব আবার দিয়ে দিছে আমাদেরকে। ওকে, দেখো তো এম শেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, দ্যাট মিনস আমাকে ভ্যালোসিটি বের করতে বলছে। খুবই ভালো কথা।
অ্যান্ড এম শেলের দূরত্ব যেটা দিছে দেখো, নিউক্লিয়াস থেকে কারো যে দূরত্ব, এটাই তো তার রেডিয়াস বোঝায়, এটাই তো তার ব্যাসার্ধ বোঝায় নাকি? নিউক্লিয়াস থেকে কারো যে দূরত্ব থাকবে এটাই তার কি বোঝাবে? ব্যাসার্ধ বোঝাবে। এখন তাইলে আসো ভাই আমরা একটু সলিউশনে আসি। আমাদেরকে কি বের করতে বলছে? ভি বের করতে বলছে, রেডিয়াস দেয়া আছে আর এম শেল বলা আছে। এম মানে আমরা জানি যে এন এর মান হবে কে এল এম, তার মানে এটা হলো 3 নাম্বার কক্ষপথকে বোঝাচ্ছে। তো এন এর মান দেয়া, ভি এর আর এর মান দেয়া, ভি এর মান চাইছে। আমরা কোন সূত্র ইউজ করব? আমরা সিম্পলি বলবো এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তাইলে ভাইয়া বলো তো, এম ভি আর ইকুয়াল টু যদি এন এইচ বাই 2 পাই হয়, এখানে আমাদের কি আর 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 বের করতে হবে না ভি বের করতে হবে? ভি বের করতে হবে। আমি ভিটাকে রেখে এন এইচ বাই 2 পাই এম আর সবগুলো আরেক সাইডে পাঠিয়ে দিলাম। ওকে, এখন খেয়াল করো এন এর মান কত? এন এর মান 3, এইচ এর মান তো এটা একটা ধ্রুবক, এটা আমরা সবাই জানি 10 ইনভার্স 34, 2 পাই 2 ইন্টু 3.1416। এম এর মান আমরা সবাই জানি 9.11, 10 ইনভার্স 30, আমি সব এসআই বসাচ্ছি। আর আর হলো রেডিয়াস, এখানে দেয়া আছে ন্যানোমিটারে 47.616986 ইন্টু 10 ইনভার্স 2, এটা আছে কিসে ভাইয়া? ন্যানোমিটারে। তো ন্যানোমিটার থেকে আমি যদি মিটারে নিতে চাই, 1 ন্যানোমিটার ইকুয়াল টু দেখো 1 ন্যানোমিটার মানে হলো 10 ইনভার্স 9 মিটার। তো আমি যখন এখন কনভার্ট করতে চাইবো, আমি এটাকে কী করবো ভাইয়া? 10 ইনভার্স 9 দ্বারা গুণ দিয়ে দিব, তাইলে এটা চলে গেল অটোমেটিক মিটারে চলে গেল। অবশ্যই আমরা এসআই ইউজ করতে হবে, এখানে ন্যানোমিটার না মিটার এককে নিতে হবে। তাহলে ভাই ভি ভ্যালোসিটির ফাইনাল এককটা কি আসবে? যেখানে মান বসাবা সেই লাইনে এককটা লিখে দিবা মিটার পার সেকেন্ড। অ্যান্ড তুমি ক্যালকুলেট করলে, ক্যালকুলেটারে বসালে এখানে একটা মান পেয়ে যাবা। ঠিক আছে, এখানে একটা মান পেয়ে যাবা। তো এগুলা ক্যালকুলেটার আশা করি তোমরা বসাইতে পারবা, অন্তত ক্যালকুলেটারে বসানো নিয়ে কেউ প্যারা খাবা না। বাট বসাইলে মানটা কেমন আসতে পারে? আমার এখানে এই মানটা একটু করা আছে 7.29 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। তোমরা নিজেরা কিন্তু ক্যালকুলেটারে এটা একটু মিলাবা, এটা একটু ক্যালকুলেটারে মিলাবা, নাইলে ঝামেলা হবে। পরীক্ষার হলে যায় দেখবা যে ক্যালকুলেটারে তুমি ম্যাথ করতে পারতেছো না, এটা তখন খুবই লজ্জাজনক হবে। সো ক্যালকুলেটার বাসা থেকেই প্র্যাকটিস করবা বারবার, তাইলে আর ভুল হবে না। ওকে, এবার আসো প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 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 দিয়ে দিছে, দ্যাট মিন্স আমাকে রেডিয়াস দিয়ে দিছে। ওকে, এত মিটার হলে ইলেকট্রনটির ভরবেগ, ভরবেগ ও বেগ কত? আচ্ছা, এখন একটু চিন্তা করো, ভরবেগ বলতে স্বাভাবিকভাবে কৌণিক ভরবেগকেই বোঝানো হয়। বাট আমরা যদি দেখো দুই ধরনের ভরবেগ, একটা হলো ভর এবং বেগ এম ভি, এবং আরেকটা হলো কি শুধু ভি, বেগ যারা যেটাকে বোঝানো হয়। আর যদি কৌণিক ভরবেগ বলে তখন আমরা কিন্তু এম ভি আর এই তিনটাই একসাথে ব্যবহার করব। তো যেহেতু আমাদেরকে এখানে শুধুমাত্র ভরবেগের কথা বলছে, আমরা এখানে আরটাকে আনবো না, আমরা শুধু এম ভি বের করব। আর এম ভি যে বের করতে পারে সে ভাই বেগ তো অটোমেটিক এমনিই বের করতে পারে, তার তো আর কোনো প্যারা নেই। তো যাই হোক, আসো আমরা সলিউশনের পথে আসি। কি কি বের করব? আমরা এম ভি বের করব এবং ভি বের করব। চতুর্থ কক্ষপথ, তার মানে এখানে এন এর মান দেয়া হলো 4। ওকে, রেডিয়াস তো দেয়াই আছে, আমরা জানি কি এম ভি আর ইকুয়াল টু হলো এন এইচ বাই 2 পাই। তাহলে আমি বের করতে চাই কি? আমি বের করতে চাই এম ভি ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই আর। হ্যাঁ, এন এর মান কত? 4, এইচ এর মান বসাই দিবা 6.626, 10 ইনভার্স 34, 2 পাই 3.1416। রেডিয়াস কত দিছে? এত মিটার। বা খুবই ভালো ছেলে, মিটারে দিয়ে দিছে অ্যান্সারটা, রেডিয়াসটা ডিরেক্ট মিটারে দিছে। এখন যেটা আসবে সেটাই হলো আমাদের ভরবেগ। এখন দেখো ভরবেগের একক কী হবে? এম, ভরের একক হলো কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো ভরবেগের একক। এটা কি ভরবেগের একক, তাইলে এখানে যেটা আসবে সেটাই হলো কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যখন শুধু বেগ বের করতে বলবে, ভি এর মান বের করতে বলবে, ভি এর মান বের করতে বললে তোমার এখানে যে মানটা আসবে, যে বাক্সটা আসলো, এইখানে যে ভ্যালুটা আসলো, এটাকে তুমি জাস্ট এম দ্বারা ভাগ করে দিবা। কি দ্বারা ভাগ করে দিবা? এম। এম মানে কি? ইলেকট্রনের ভর।
তো ইলেকট্রনের ভর কত বলো তো 9.11, এই যে দিয়েই দিছে 11 তো দেয়নি 109 দিছে, ওরা যেটা দিছে সেই মানটা ইউজ করতে হবে 109 10 ইনভার্স 31 একক হবে কি মিটার পার সেকেন্ড। তাইলে বাক্স এই বাক্স ডিভাইডেড বাই এটা করলে আরেকটা নতুন বাক্স আসলো, অ্যান্সার হবে এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ম্যাথগুলো খুবই ইজি, খুব একটা বেশি প্যারা নেওয়ার কিছু নেই, সিম্পল, জাস্ট ক্যালকুলেটারে বসাবা। ওকে, পরের ম্যাথটা আমরা একটু দেখি। ইজি ম্যাথ, আমরা এখনও বোর্ডের ম্যাথ করতেছি, কিছুক্ষণ পরে আমরা বোর্ডস এক্সটেনশানে যাবে। এক্সটেনশানটা আসলে বেশি মজার, বেশি আনন্দদায়ক, হ্যাঁ ভাল লাগবে খুব। কোনো একটি ফোটনের শক্তি 1 ইলেকট্রোভোল্ট, দেখো শক্তির একক ইলেকট্রোভোল্ট, এরকম একটা শক্তির এককও আছে। আর 1 ইলেকট্রোভোল্ট মানে হলো একটা ইলেকট্রনের চার্জ যত 1.6 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে, 1 ইলেকট্রোভোল্ট মানে 1.6 10 ইনভার্স 19 জুল। ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দ্যাট মিন্স ল্যামডা, ফ্রিকোয়েন্সি দ্যাট মিন্স নিউ কত, আমাকে শক্তি ই দিয়ে দিছে, ওই দুইটা বের করতে বলছে। তাইলে এখন আসো ভাই, এই ম্যাথ তো আল্লাহর দুনিয়ার আরও সহজ ম্যাথ, কেমনে করবা? আমরা বলবো ই ইকুয়াল টু এইচ নিউ। তো এখান থেকে তুমি নিউ এর মান বের করতে পারবা না, তুমি নিউ ইকুয়াল টু কী লিখবা? ই বাই এইচ। এখন ই এর মান কত? 1.6 10 ইনভার্স 19, এটা হলো আমার ই এর মান। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক কত রে ভাইয়া? 6.626 10 ইনভার্স 19, 10 ইনভার্স 34। প্ল্যাঙ্কের ধ্রুবক বসাই দিলা, তুমি এখানে কোন এককে পাবা? পার সেকেন্ড এককে পাবা। ঠিক আছে, পার সেকেন্ড এককে পেয়ে গেলা। তাহলে এখানে একটা ভ্যালু পাইলা যে এত পার সেকেন্ড বা হার্জ যেটাই বলো। এখন আসো তো ভাইয়া, নিউ পাইলা, ল্যামডা কেমনে বের করবা? তুমি অনেকভাবে ল্যামডা বের করতে পারো, তুমি চাইলে লিখতে পারো ওই যে আমরা একটা সূত্র দেখলাম না, যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তো এখান থেকে তুমি চাইলে কী করতে পারো, যে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। সি এর মান হলো আলোর বেগ 3 ইন্টু 10⁸, আর নিউ কি? নিউ হইল ফ্রিকোয়েন্সি, একটু আগে তুমি যেটা বের করছো, সেটাই তো নিউ নাকি? তো যে মানটা বের হয়েছে বাক্স, সে মানটা এখানে বসাই দাও, এবং এককটা কিসে পাবা? মিটারে পাবা। কেন? ল্যামডা, ল্যামডার একক মিটার, যেটা নর্মালি হয়। তার মানে এখানে আরেকটা অ্যান্সার বের হয়ে গেল, এত মিটার। তো এই ম্যাথগুলো আসলে অনেকে 9, 10-এই করছো, হ্যাঁ। যারা 9, 10-এ করো নাই বা 9, 10-এর কনসেপ্ট যাদের ক্লিয়ার হয় নাই, তারা প্যারা খাওয়ার কিছু নেই, যে এখানে সহজ উদয় এমনি পারো তোমরা, এমনি, এগুলা সিম্পল ম্যাথ। ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া পরের ম্যাথে। এই ম্যাথটা খুবই আনন্দদায়ক একটা ম্যাথ, এবং এটা অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় এটা আসতে পারে। বলছে কোনো পরমাণুর দুইটি শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত জুল এবং এত জুল। যদি উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তবে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত হবে? তো আমি প্রথমে তোমাদের বলবো ভাইয়া, তোমরা ভিডিওটা একটু পজ করো, ক্লাসটা পজ করে তোমরা একটু ভাবো যে এটা কিভাবে করবা। ঠিক আছে, একটু পজ করো, আমি একটু পানি পান করে নিই। ওকে, দেখো, যারা তো করছো ভালো ছেলে, যারা করতে পারে না তারা একটু দেখো। তোমাকে বলছে দুইটা শক্তি স্তরের শক্তি, হ্যাঁ, কোন দুইটা আমি কিন্তু জানি না, হ্যাঁ, র্যান্ডম জাস্ট দুইটা শক্তি স্তরের শক্তি। ধরো এটা একটা শক্তি, এটা আরেকটার শক্তি। তো তোমাকে বলছে এত এবং এত, যদি উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়। এখন তুমি কেমনে বুঝো কোনটা উচ্চ আর কোনটা নিম্ন? আচ্ছা দেখো, একটা হলো 6.3 10 ইনভার্স 19 জুল, আর একটা হলো 9.8 10 ইনভার্স 19 জুল। কোনটা বড় ভাইয়া? এই দুইটার মধ্যে যেটা বড় তুমি সেটাকে ধরো E2, যেটা বড় সেটাকে E2 ধরো। তো 9.8 10 ইনভার্স 19 এটা একটা বড়, তাইলে এটাকে তুমি E2 ধরে নাও। যেটা বড় এটাকে আমরা জাস্ট E2 ধরতেছি, আর যেটা ছোট সেটাকে তুমি E1 ধরে নাও। অবশ্যই 9.8 10 ইনভার্স 19 বড়, আর এটা ছোট, এগুলা সংখ্যা আমরা চিনি। তো এখন বলছে স্থানান্তরিত হলে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি কত। আরে দেখো, আমরা কি জানি? আমরা জানি ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ।
তো আমাদের তো ডেল ই এই অংশটা দরকার নাই, আমরা যদি এখান থেকে সূত্রটাকে চিন্তা করি, দেখো আমরা কি পাই, আমরা পাই হলো E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ। এখান থেকে তুমি নিউ এর ভ্যালু বের করতে পারবা E2 মাইনাস E1 ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, E2 এর মান কত ভাইয়া? E2 এর মান হলো 9.8 ইন্টু 10 ইনভার্স 19, আর E1 এর মান আমরা জাস্ট বড়টা থেকে ছোটটাকে বাদ দিচ্ছি, 10 ইনভার্স 19 ডিভাইড বাই এইচ, প্ল্যাঙ্কের ধ্রুবক 626 10 ইনভার্স 34। নিউ যেহেতু তার একক হবে পার সেকেন্ড। খুবই সিম্পল, বসাইলা হয়ে গেল পার সেকেন্ড, সিম্পল ম্যাথ। ও আবার তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে যেন দেখো, আগের ম্যাথে কীভাবে বের করছো, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। তাহলে মেরে দাও, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। সি এর মান তুমি জানো 3 ইন্টু 10⁸, আর নিউ হইল ফ্রিকোয়েন্সি। এই যে এখানে যে অ্যান্সারটা বের হবে সেটা এখানে বসাই দেবো, আর ল্যামডার একক আসবে মিটারে। ডান। ইজি ম্যাথ, ইজি। হ্যাঁ, এগুলা একদমই বাচ্চাদের ম্যাথ। হ্যাঁ, একটু মাথা কাটাবা পেরে যাবা, প্রেশার নেওয়ার দরকার নেই, ইজি। পরের ম্যাথে আসো, দুইটি শক্তি স্তরের শক্তির পার্থক্য এত কিলোজুল পার মোল। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো বলছে এত কিলোজুল পার মোল, উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফিয়ে নিচের শক্তি স্তরে পড়লে বিকিরিত আলোর রশ্মির ফ্রিকোয়েন্সি ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তোমরা আবারও এটা একটু আগে ভিডিও পজ করো, নিজেরা করার চেষ্টা করো, নিজেরা না পারলে আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, যারা করছো তারা ভালো ছেলে, যারা করো নাই তারা একটু খেয়াল করো। একটু সলিউশনে আসি। ফার্স্ট অফ অল কথা, আমাদেরকে কী দেয়া আছে? আমাদেরকে শক্তির পার্থক্যটা ডিরেক্ট দেয়া আছে। আগেরবার পার্থক্য বের করার জন্য আমি কি করছিলাম মনে আছে? আগেরবার পার্থক্য বের করার জন্য আমি হলো তাদেরকে বিয়োগ দিতে হয়েছে। এবার বিয়োগ দেওয়ার দরকার নাই, এবার যেটা পার্থক্য সেটা আমাদেরকে দিয়ে দিছে। তো সেটা আমাদেরকে দিয়ে দিছে, কত দিছে? 245.9 কিলোজুল পার মোল। কথা সেটা না, কথা হলো ভাই শক্তির তো একক হবে জুল, বা শক্তির পার্থক্যের এককও হবে জুল। এখানে দিয়েছে কিলোজুল, কিলোজুল তো দিল, কিলোজুলকে জুলে নেয় খুব একটা কঠিন কিছু না, কিন্তু এখানে পার মোল কেন দিল? আমাদের তো এই পার মোল শব্দটা থাকার কথা না। আমরা যেহেতু একটা ইলেকট্রন নিয়ে কাজ করি, এটা পার অ্যাটম, প্রতিটা পরমাণুর জন্য, একটা পরমাণুর জন্য হওয়ার কথা, এক মোলের জন্য হওয়ার কথা না। তো আসো প্যারা খাওয়ার কিছু নাই, আমরা আগে কিলোজুলকে জুলে নিই। তো দেখো, কিলোজুলকে যদি কেউ জুলে নিতে চায়, 245.9 ইন্টু 10⁻³ কিলোজুল চলে গেল কিসে? কিলোজুল চলে গেল জুলে। এখন কথা হলো পার মোল মিন্স এক মোলের জন্য তোমাকে ভ্যালুটা দিছে। পার মোল মানে কি? এক মোলের জন্য ভ্যালু। এখন ভাই এক মোলের জন্য ভ্যালু দিয়ে তুমি কি করবা? তোমার দরকার হলে একটার জন্য ভ্যালু। তো একটার জন্য ভ্যালু বের করতে হইলে আমাদেরকে কি করতে হবে? অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে কি হবে? আমরা ভ্যালুটা পেয়ে যাব, এবং তখন পার মোল আর লেখা লাগবে না, তখন জুল পার অ্যাটম, অথবা পার অ্যাটমটা না লিখলেও হয়, কারণ আমরা একটা পরমাণু বাই ডিফল্ট ধরেই নিচ্ছি। একটা পরমাণু আমরা কি করছি? বাই ডিফল্ট ধরেই নিচ্ছি। তাহলে এই দুইটাকে তুমি যখন প্রসেস করবা তখন তুমি যে ভ্যালুটা পাবা, দেখো 4.082 ইন্টু 10⁻19 এরকম একটা ভ্যালু কিন্তু এখানে পেয়ে যাবা। হ্যাঁ, এত জুল হবে তোমার অ্যান্সার, 10⁻19 এত জুল। ওকে, এটা হলো তাহলে কি পাইছো? এতক্ষণ ধরে তুমি ডেল ই এর মান পাইছো। তো ডেল ই এর মান পাইলে বাকিগুলো তো ভাই অটোমেটিক চলে আসবে। তুমি কি জানো? ডেল ই ইকুয়াল টু এইচ নিউ। তাইলে ভাই বলো নিউ ইকুয়াল টু কি? ডেল ই বাই এইচ। এখানে তুমি একটা ভ্যালু পাবা, ডেল ই এর মানটা বসাই দিবে, এইচ এর মান বসাই দিবা। তারপরে কি ভাইয়া? ল্যামডা ইকুয়াল টু কি পাইছো? সি বাই নিউ। সি এর মান 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। আর এখানে নিউ এর যে এককটা পাবা পার সেকেন্ডে, যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা এখানে বসাই দিলে এটা মিটারে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, এগুলা ইজি,
হ্যাঁ, জাস্ট ক্যালকুলেশনটা একটু সাবধানে করো, তাইলেই হবে। অনেকে পুরা ম্যাথটা করে, পুরা ম্যাথের সূত্র ঠিক, মান বসানো ঠিক, সব ঠিক, কিন্তু ক্যালকুলেটারে বসাইতে গিয়ে ছোটোখাটো দুই একটা ভুল করে ফেলো, যার কারণে অ্যান্সারটা সঠিক আসে না। এটা করা যাবে না, একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে, আসো। হ্যাঁ, আমরা বোরের সূত্রে অনেকগুলো ম্যাথ করলাম, 3-4-5টা ম্যাথ হবে হয়তো, ছোট কিছু ম্যাথ করলাম। এখন এই ম্যাথগুলো করে আমাদের ধরো তৃপ্তি, মন ভরে নাই, আমরা আরও বেটার কিছু চাচ্ছি। আমরা আরও বেটার কি চাচ্ছি একটু খেয়াল করো। ধরো ধরো কেউ একজন এসে আমাকে বললা যে ভাইয়া, বা আমি ধরো তোমাকে বললাম, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আমি তোমাকে ডেকে বললাম যে আচ্ছা শোনো, তুমি আমাকে বলো তো হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? তুমি তো ভেবাচেকা খেয়ে গেলা যে কি হইল ভাই, আপনি ম্যাথ করাইলেন একগুলা, কিন্তু কোশ্চেন করতেছেন আরেকটা। দেখো কোশ্চেন এটা তুমি কি চাইলে সলভ করতে পারবা? তোমরা চাইলে একটু মানে এখন পর্যন্ত যা তোমাদেরকে শিখাইছি ওই নলেজ দিয়ে কি তুমি এটা সলভ করতে পারবা? অ্যান্সার হলো না, এটা পারবা না। কিন্তু তোমার কথা যদি, আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি ভিডিওটা পজ করো, পজ করে তুমি একটু খেয়াল করো যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ, দ্যাট মিনস তোমাকে এখানে এন এর মান বলা আছে 2, আর তোমাকে বলছে ব্যাসার্ধ বের করতে, ব্যাসার্ধের মান কত। এই জিনিস তুমি বের করতে পারবা না। কেন বের করতে পারবা না? কারণ আমাদের হাতে যে অ্যাভেলেবেল ইকুয়েশানটা আছে, mvr = nh/2π, এই ইকুয়েশনের মধ্যে তুমি দেখো আননোন রাশি কয়টা। এখানে ভ্যালোসিটি আননোন, ভ্যালোসিটি এর মান চেঞ্জ হইতে পারে, আর এর মান, ব্যাসার্ধ এর মান চেঞ্জ হইতে পারে, এবং এন, এই এন এর মান চেঞ্জ হতে পারে, 2, 3, 4, 5 এভাবে হইতে পারে। তার মানে কথা হইলো এখানে ধ্রুবক অনেকগুলাই আছে, এম ধ্রুবক, এইচ ধ্রুবক, 2π এরা ধ্রুবক। অনেকগুলো ধ্রুবক থাকার পরেও এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে চলক আছে কিন্তু তিনটা চলক আছে। এখন তিনটা চলক যে ইকুয়েশানে আছে, ওই ইকুয়েশানটা যদি তোমাকে সলভ করতে হয়, তুমি মিনিমাম 2টা জানতে হবে, 2টা মিনিমাম জানতে হবে। 2টা না জানলে তুমি 3 নাম্বারটা তো বের করতে পারবা না। 3 নাম্বার বের করতে হলে তোমাকে 2টা মিনিমাম জানা লাগবে। বাট খেয়াল করো তো, এই তোমাকে যে প্রশ্নটা আমি দিছি, এখানে তুমি কিন্তু একটা জানো মাত্র, এন এর মান জানো, আর এর মান ডিরেক্ট চাইছে, এটা হইতে পারে না। তোমাকে এটার জন্য ভি এর মানটা আসলে দিয়ে দেওয়া দরকার ছিল। হ্যাঁ, যে ভি এর একটা মান দিলে তুমি ইজিলি তখন বের করতে পারতাম। ভি এর মান দেয় নাই, ওরা বলছে দিব না, তুমি এর মধ্যেই বের করো। তো তখন আমাদেরকে আসলে এই সূত্রটার হেল্প করতে পারে না। এই সূত্রের একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, ওই সূত্রটা আমাদেরকে আসলে হেল্প করবে। তো ওই সূত্রটা কীভাবে আসে, কীভাবে আমরা অ্যাপ্লাই করব, ওইটা শর্টকাট কী, মনে রাখার উপায় কী, সবগুলাই আমরা আলোচনা করব। একটু ধৈর্য ধরো সবাই। এখন দেখো, এই যে এই টাইপের যে প্রবলেমগুলা আমরা চাইলে যে এক্সটেনশন আছে সেটা দিয়ে আমরা 3টা জিনিস নিয়ে কাজ করি। কি কি নিয়ে কাজ করি? আমরা প্রথমত হলো ব্যাসার্ধ নির্ণয়ের কাজটা করি। ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা সূত্র বের করি। সূত্রটা কেমন হবে? এই যে এখানে যেরকম ব্যাসার্ধ বলছে, এই ব্যাসার্ধের সূত্রটা আমরা নিয়ে কাজ করব। তারপর আমরা ইলেকট্রনের গতিবেগ নিয়ে কাজ করব, হ্যাঁ, বেগ কীভাবে বের করা যায়, এবং সবশেষে আমরা ইলেকট্রনের শক্তি নিয়ে কাজ করব, যে ইলেকট্রনের শক্তি কিভাবে আসলে বের করা যায়। এই 3টা আমরা বোরস এক্সটেনশন বা বোরের এক্সটেনশন সূত্রের মধ্যে আমরা পড়ব। তো এক্সটেনশন কেন বলছি এটা একটু পরেই বুঝতে পারবো, কারণ আমরা বোরের সূত্রটাকে ব্যবহার করে আরও কিছু সূত্রের সাথে এক করে এখানে একটা নতুন সূত্র নিয়ে আসব। ঠিক আছে, খুব একটা প্যারা নেওয়ার কিছু নেই। তো আসো, বোরের এক্সটেনশন আমরা সর্বপ্রথম একটু ব্যাসার্ধ নির্ণয় করে দেখি যে ব্যাসার্ধ আসলে কিভাবে বের করতে হয়। তো এখানে একটা কথা তোমাদের বলে নেই, এই যে এক্সটেনশনের যে সূত্রগুলা, এগুলো দেখা যায় একাডেমিকে খুব একটা প্রয়োজন হয় না, একাডেমিকে এগুলো আসে না, যেহেতু এগুলো কারিকুলামের মধ্যে নাই। তো কারিকুলামের মধ্যে নাই, বাট তাও এগুলো যেহেতু ফিজিক্সের বিভিন্ন জায়গায় আলোচনা আছে, এজন্য মাঝে মাঝে চলে আসে, খুবই রেয়ার। এগুলো কোথায় আসতে দেখা যায়? এগুলো অ্যাডমিশনের এমসিকিউ বা রিটেন এসব জায়গাগুলোতে আসে। তো এজন্য আমরা আসলে এটা শিখব। তবে আরেকটা জিনিস, সূত্র, এগুলোর যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর প্রমাণ বইতে দেয়া আছে, বাট যেহেতু একাডেমিকে এটা আসে না, সো সূত্রের প্রমাণগুলো তোমার কখনোই দরকার পড়বে না, কখনোই তোমার সূত্রের দরকার পড়বে না। বাট সূত্রের প্রমাণ যদি তুমি কখনো না দেখো, সূত্রটা কই থেকে আসছে, এই সূত্রের লিমিটেশন কী হবে, কিভাবে কি কাজ করবা, এই জিনিসগুলো তুমি কখনো ফিল করতে পারবা না।
এই কারণে আমরা যেটা করব ভাইয়া, এই যে তিনটা জিনিস আমরা বলছি বের করব, তার মধ্যে একটা হলো ব্যাসার্ধ, একটা হলো বেগ, আর একটা হলো এনার্জি। আমরা একটার প্রমাণ দেখব, বাকি দুইটার প্রমাণ দেখব না। একটাকে খুব ভালোভাবে যখন শিখে নিব, বাকিগুলো আমরা এমনিই ফিল করতে পারবো, খুব একটা প্যারা হবে না। এজন্য আসো আমরা একটার প্রমাণ দেখি। এবং আমি আবারও বলি, প্রমাণ তোমার পরীক্ষায় আসবে ব্যাপারটা তা না, প্রমাণ তুমি শিখবা জানার জন্য, বুঝার জন্য, ফিল করার জন্য। ওকে, আসো আমরা ব্যাসার্ধ নির্ণয় করি। ব্যাসার্ধ কিভাবে বের করব? ব্যাসার্ধ বের করার জন্য আমরা কিছু ইয়ের হেল্প নিব। হ্যাঁ, আমরা কিছু থিওরির একটু হেল্প নিব। ওকে, তো এটার কালার এরকম হলো কেন? কালারটা একটু চেঞ্জ করে দেই, হোয়াইট দেই। কি বের করতেছি পরে দেখতেছি, আগে ধরো কিছু জিনিস একটু এঁকে নেই। হ্যাঁ, ধরো আমি এখানে একটা ব্যাসার্ধ আঁকলাম, যেটার একটা কক্ষপথ আঁকলাম যেটার ব্যাসার্ধ আমি বের করতে চাই। এখানে নিউক্লিয়াসটা দিলাম, এখানে ইলেকট্রন দিলাম। যে ইলেকট্রন থেকে যে দূরত্ব, এটাই তো আসলে অ্যাকচুয়ালি আমাদের ব্যাসার্ধ। এখন আসো, এটা করতে হইলে আমরা কিছু থিওরির এবার হেল্প নিব। সবাই একটু সামনে তাকাও, সবাই খেয়াল করো। আমরা এখানে জানি যে রাদারফোর্ড মডেল হইতে এই ইলেকট্রনটার উপর কিন্তু দুইটা বল কাজ করতেছে। কয়টা বল কাজ করে? দুইটা বল কাজ করে। একটা হলো বাহিরের দিকে কেন্দ্র বিমুখী বল, আর একটা হলো ভিতরের দিকে কেন্দ্রমুখী বল। আমরা এই দুইটার নাম দেখছিলাম আগেও, যে একটার নাম হলো কেন্দ্রমুখী, যেটাকে আমরা নাম দিয়েছিলাম এফসি, এবং আরেকটার নাম হলো কেন্দ্র বিমুখী। আচ্ছা, এই কেন্দ্র বিমুখী বল, এটা কিন্তু ফিজিক্সে তোমরা এর আগে দেখার কথা, ছোট দুই একটা জায়গায় কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলকে আমরা প্রকাশ করি এফ ই দ্বারা, এবং এটা বের করার একটা সূত্র আছে mv²/r। ঠিক আছে, তো এই সূত্রটা আশা করি তোমরা হয়তো দেখছো, কেউ 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 যদি নাও দেখে থাকো, মন খারাপ করার কিছু নাই। এখন যে দেখছো, এখন একটু মনে রাখো যে কেন্দ্র বিমুখী যে বল বা যে শক্তি, ওই শক্তি সব কিছুর জন্য, সকল ঘূর্ণায়মান বস্তুর জন্য এই মানটা হলো mv²/r। এবার আসো ভাইয়া, যে এফসিটা আমাদের আছে, এই এফসি মানে কেন্দ্রমুখী বলটার মান কত হবে? আর তুমি বলতে পারো যে ভাই কেন্দ্রমুখী বল তো এটা তো খুবই সিম্পল একটা হিসাব। কেন সিম্পল হিসাব? দেখো, কেন্দ্রমুখী বলের হিসাবটা খুবই সিম্পল কেন? কারণ ভাইয়া এখানে যে আছে সে তো একটা নেগেটিভ চার্জ, আর কেন্দ্রে যে আছে সে তো হলো একটা পজিটিভ চার্জ। তাহলে নেগেটিভ পজিটিভের মধ্যে যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটাই আমার কেন্দ্রমুখী বল। বললাম হ্যাঁ, তুমি সঠিক। তো সঠিক হলে বলো এই এফসি এর মান কী হবে? কে ইন্টু Q1 Q2 /r²। আর মানে কি? আর মানে হলো এখানে যে দূরত্ব, যে ব্যাসার্ধ, সেটাই হলো আর। এটা তোমরা স্থির তড়িৎ বলের মধ্যে পড়ছো, স্থির তড়িৎ নামের অধ্যায়ের মধ্যে পড়ছো। দুইটা চার্জিত বস্তুর মধ্যাকার আকর্ষণ বলের মান বের করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। এখন দেখো, ধরো এই নেগেটিভ চার্জটাকে আমি ধরলাম Q1, আর কেন্দ্রের যে পজিটিভ চার্জ আছে সেটাকে আমি ধরলাম Q2। এখন তুমি বলো তো ভাইয়া, এখানে Q1 এর মান কত? Q1 এর মান হলো ইলেকট্রনের যে চার্জ, সেটাই হলো Q1 এর মান। যেহেতু এই যে এইখানে একটা ইলেকট্রন আছে, সেটাই হলো Q1। আচ্ছা ভাইয়া, তোমরা কি বলতে পারো এই Q2 মানে নিউক্লিয়াসে আসলে কতটুকু চার্জ আছে? তুমি বলতে পারো ভাই নিউক্লিয়াসে হলো একটা প্রোটনের চার্জ যত তত আছে। এখন কত হলো, একটা প্রোটনে কি থাকে নিউক্লিয়াসে সব সময়? অ্যান্সার হলো না, এখানে একাধিক প্রোটনও থাকতে পারে। যেমন আমি যদি হিলিয়াম প্লাসের কথা বলি, তাইলে এখানে প্রোটন আছে 2টা। যদি আমি লিথিয়ামের কথা বলি, প্রোটন আছে 3টা। বেরিলিয়াম 3+ কথা বলি, প্রোটন আছে 4টা। এই কারণে আমি Q2 এর যে মানটা, Q2 মানে দ্বিতীয় চার্জের মান, এটাকে ডিরেক্ট প্রোটনের চার্জ না বলে আমি বলতে পারি Z × P। জেড মানে হলো পারমাণবিক সংখ্যা, যার পারমাণবিক সংখ্যা যত, কেন্দ্রে ঠিক ততগুলো প্রোটন থাকে, কেন্দ্রে ততগুলো প্রোটন থাকে। ওকে, এই জন্য Z × P লিখলাম। এখন একটা মজার ব্যাপার হলো, এই যে Z × P, এটাকে তো তুমি চাইলে Z × E লিখতে পারো। কেন? কারণ ভাই আমরা তো এটা জানি যে একটা প্রোটনের চার্জ যত, একটা ইলেকট্রনের চার্জ একই পরিমাণ, সংখ্যাগত মান তাদের একই। তাইলে
পি দ্বারা আমি প্রোটনের চার্জকে বুঝাইছি, আসলে ওইটা ইলেকট্রনের চার্জের সমানই। পি দ্বারা বোঝানোটার আসলে কোনো দরকার নাই। তাহলে দেখো Q2 এর জায়গায় আমি কিন্তু জেড ই লিখতে পারি। জেড হলো পারমাণবিক সংখ্যা আর ই হলো প্রোটন বা নিউট্রনের ইলেকট্রনের যে চার্জ সেটা। আর এখানে লিখলাম আর স্কোয়ার। তাহলে আমার দিন শেষে এফ সি এর সূত্রটা কি দাঁড়াইলো? এফ সি দাঁড়াইলো কে ইন্টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন একটা মজার জিনিস হলো এই কে এর মানটা আবার কত? একটা ধ্রুব মান। তোমরা জানো 9 ইন্টু 10 ইনভার্স 9 না যেন কীরকম একটা মান আছে তোমাদের, তবে এই মানটা শূন্য মাধ্যমের জন্য। এটাকে যদি তুমি বায়বীয় মাধ্যমে নাও মানটা চেঞ্জ হয়ে যাবে, তরলে নিলে মানটা চেঞ্জ হয়ে যাবে, তেলে নিলে আরেক রকম হবে। তো কে এর মানের মধ্যে কিন্তু বহুত ঝামেলা আছে, বাট সব ঝামেলাকে সরাই দিতে পারে আমাদের একটা ট্রিক্সটা কি দেখো? কে এর মান আমি বসাইলাম 1 জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তুমি বলবো হুট করে ভাই জেড এর মান কে এর মান 1 হলো কিভাবে? হ্যাঁ, কে এর মান 1 হয়, তবে এটা হলো সিজিএস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে ভাইয়া? সিজিএস পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতি হিসাব করে যদি আমি কে এর মান 1 লিখে ফেলি, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু একবার আমি সিজিএসে ঢুকে গেছি, আমি কিন্তু সিজিএস থেকে আর বের হইতে পারবো না। আমি সামনের দিকে সকল জায়গায় আমাকে সিজিএস ইউজ করতে হবে। এখন দেখো, আমি যদি সকল জায়গায় সিজিএস ইউজ করতে চাই, এখন আমি কি বলতে পারি? আমরা বোরের মডেলের মধ্যে একটা কথা কিন্তু দেখছি যে কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল সমান, তাইলে এফ সি ইকুয়াল টু এফ ই। এখন দেখো এফ সি এর মান আমরা সরল টরল করে কি পাইছি? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। আর এফ ই কেন্দ্র বিমুখী যে বল এক্সটার্নাল ফোর্স, সেটা পাইছি এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? তো এই ইকুয়েশন একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু একবার আমি সিজিএস নিয়ে ফেলছি, সামনে কিন্তু যখন আমি মান বসানোর কথা চিন্তা করব ফাইনাল সূত্রে, তখন কিন্তু আমি সিজিএস বসাইতে হবে। এটা মাথায় রাখলে হবে, আর কিছু না। তো আসো আমরা আর আর এক পাশে নিয়ে কাটাকাটি করি। জেড ই স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর। এখন একটা ঝামেলার ব্যাপার হলো, দেখো যেই ভিকে আমি সরাইতে চাইছি ওইটা কিন্তু আমার ইকুয়েশানে এখনও রয়ে গেছে। ওইটা আমার ইকুয়েশানে কি এখনও রয়ে গেছে। তো ওইটা যদি আমার ইকুয়েশানে এখনও রয়ে যায়, তাহলে তো আমার কোনো লাভ হইল না। আমি চাই ভিটাকে সরাইতে। এখন ভিটাকে সরাইতে হলে কী করতে হবে? দেখো আমরা জানি এই মাঝের পার্টটা হলো, এটা কিন্তু সাইড নোট বলতে পারো। সাইড নোট যদিও মাঝে হয়ে গেছে আর কি। আর ওই পাশে আমি লিখবো, আমরা কি জানি? আমরা জানি এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তো এন এইচ বাই 2 পাই হলে এখানে ভি ইকুয়াল টু কী থাকে? এখানে ভি ইকুয়াল টু থাকে হলো এন এইচ বাই 2 পাই এম আর। আর যদি ভি স্কোয়ারের কথা বলি, যেহেতু এখানে ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এরকম একটা হবে ভি স্কোয়ারের মান। তো এই ভি স্কোয়ারের মানটা আমরা এখানে যদি বসাই দেই, একটু দেখো ভি স্কোয়ারের মান এখানে বসাই দিলে কি আসবে? জেড ই স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার, এই যে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, এম স্কোয়ার আর স্কোয়ার ইন্টু এম ভি স্কোয়ারের মান বসাইলাম এত বড়টা, ইন্টু এখানে আছে আবার একটা আর। তো তুমি এই পুরাটাকে প্রসেস করে কাটাকাটি করে সব কিছু করে আর এর মানটা বের করতে চাচ্ছ। তো আর এর মান কীভাবে বের করা যায়? জেড ই স্কোয়ার ইকুয়াল টু, এখানে এম যদি নিচের একটা এম এর সাথে কাটা যায়, এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর যদি আর এর সাথে কাটা যায়, তাহলে থেকে 4 পাই স্কোয়ার এম আর। ঠিক আছে? একটা এম একটা ইয়ে কাটা গেছে, ওকে ওইভাবে আসছে। এখন দেখো আমাদের আর এর মান কত হবে? আরটাকে আমরা এক পাশে রাখি, বাকি সব আরেক পাশে পাঠিয়ে দিই। এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার রয়ে যাবে, 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। ঠিক আছে? এম জেড ই স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এবং এটাই আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তো তোমার আসলে এত বড় প্রমাণ দরকার নাই, তোমার শুধু ফাইনাল লাইনটা দরকার যে ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এই সূত্রটা হলো তোমার দরকার। তো এটা আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের। এবং দেখো
এই পুরো ইকুয়েশনের মধ্যে কেউ যদি তোমাকে n এর মান দিয়ে দেয়, আর কিছুই নেই তোমার জীবনে চাওয়ার, কেন নাই? n এর মান তুমি জানলে h ধ্রুবক, 4 ধ্রুবক, পাই ধ্রুবক, m ইলেকট্রনের ভর ধ্রুবক, z পারমাণবিক সংখ্যা এটা ধ্রুবক, ধ্রুবক না এটা মূলত বলেই দিবে, জানবা ই ইলেকট্রনের চার্জ। এখানে ই দ্বারা কি বোঝানো হচ্ছে? ইলেকট্রনের চার্জ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পুরো সিস্টেমটা অবশ্যই তুমি কোন এককে মান বসাইতে হবে? অবশ্যই সিজিএস একক এখানে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সিজিএস একক ব্যবহার করতে হবে। এখন সিজিএস একক এন, এইচ এর মান জানো সিজিএসে কত, 4 পাই জানার কিছু নেই, এম এর মান জানো, জেড জানার কিছু নেই, ই, এই ই এর মান হলো 4.8 ইন্টু 10^10 ESU। এই ই এর সিজিএস মান কিন্তু এটা কিন্তু ই এর মানে ইলেকট্রনের চার্জের সিজিএস মান। আর যে এককটা দেখতেছো ESU, এটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো যদি আমরা সবগুলো সিজিএস মান জানি, তাহলে আমরা দেখি ব্যাসার্ধ বের করতে পারি কিনা। দেখো, ব্যাসার্ধ নির্ণয়, ওইখানে তো আমাদের সূত্রটা হয়ে গেল। একটা ম্যাথ দিই তোমাদের। ম্যাথটা হলো এরকম, ওই যে আগে যেটা দিছিলাম আর কি, হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? এখন দেখো, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ আমাদেরকে কিন্তু শুধু n এর মান বলছে এবং ডিরেক্ট ব্যাসার্ধের মান চাইছে, আর কিছু চাই নাই আসলে, আর কিছু দেয়ও নাই। এখন আমরা কীভাবে বের করব? আমরা জানি mvr = nh/2π দিয়ে হবে না, এজন্য আমরা একটা সূত্র প্রতিপাদন করছি, আমরা এটা দিয়ে করব। আসো সলিউশনে আসো। r = n² h² 4π² mze²। মান বসাও। n² মানে কি? কক্ষপথ, কোন কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2² h² 6.626 10^, কোন একক? আর মানে সিজিএস একক বসাইতে হবে। 10^27 10^27 স্কয়ার। ওকে, n² h², 4π², 4π², পাই কত? 3.1416 m কি? m হলো ইলেকট্রনের ভর। এটা দাগটা আমি আরো টেনে দেই। ওকে, তো m কি? m হলো ইলেকট্রনের ভর, 9.11 10^28 গ্রাম। z হলো পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। হ্যাঁ, আমি মনে হয় বেশি ব্র্যাকেট দিয়ে ফেলতেছি, এত ব্র্যাকেট না দিলেও চলে, 1 না লিখলেও চলে। হ্যাঁ, 1 আর লিখলাম না, বাজে লাগে দেখলে। ই এর মান লিখো 4.8 10^10 ESU। সবগুলো এই মান বসাইলে তুমি রেডিয়াস যেটা ব্যাসার্ধ, এটা সেন্টিমিটার এককে পাবা, কারণ এটা সিজিএস এককে সব বসাইছি, তাইলে এককটা পাবা কিসে? সেন্টিমিটারে পাবা। এককটা পাবা সেন্টিমিটারে। ওকে, সব কিছু যদি আমি ঠিকঠাক বসাই, এবং ক্যালকুলেটারে ঠিকঠাক আউটপুট দেয়, তাহলে 2.12 ইন্টু 10^8 সেন্টিমিটার আসবে। ঠিক আছে, তো সেন্টিমিটার থেকে তুমি এটাকে চাইলে মিটারে নিতে পারো। মিটারে নিলে কি হয়? 10^10 মিটার। তুমি চাইলে এটাকে ন্যানোমিটারে নিতে পারো, অথবা তুমি চাইলে এটাকে ডিরেক্ট অ্যাংস্ট্রংয়ে নিতে পারো। অ্যাংস্ট্রংয়ে নিলে দেখতে ভালো লাগে। অ্যাংস্ট্রং মানে কি? তোমরা বায়োলজিতে পড়ছো, 1 অ্যাংস্ট্রং মানে হলো 10^10 মিটার। ন্যানোমিটার চাইতে ছোটো একটা একক অ্যাংস্ট্রং। তো 10^10কে আমি অ্যাংস্ট্রং ডিরেক্ট লিখে দিছি। তো চাইলে তোমরা এটাও করতে পারো। খুবই অ্যামেজিং, মজার একটা ম্যাথ। হ্যাঁ, খুবই আনন্দদায়ক একটা মজার ম্যাথ। এখন প্রবলেম হলো ভিন্ন জায়গায়। প্রবলেমটা ভিন্ন জায়গায় কি? এদের ভাই, এত বড় সূত্র আমরা মনে রাখবো, এটা কি একটা দুঃখের বিষয় না? এত বড় সূত্র মনে রাখলাম, পরীক্ষার হলে এতগুলো মান বসাই, ক্যালকুলেটারে আবার দেখবে যে ভুল মান তুলে ফেলছ। মানে আবার এমসিকিউতে আসলে এত বড় মান দিয়ে কেমনে কি?
টাইম বহুত কনজিউমিং। তো এজন্য আমরা এখন যেটা করব, আমরা এই সূত্রগুলার কি দেখব জানো, আমরা এই সূত্রগুলোর একটু শর্ট ভার্সন দেখব, মানে রেডিয়াসের এই সূত্রটার শর্ট ভার্সনটা কিভাবে আসে একটু দেখাই। শর্ট ভার্সনটা আনার জন্য আমি আগে মেইন সূত্রটা লিখি, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার, এটা হলো মেইন সূত্র। এই সূত্রের মধ্যে তুমি একটু খেয়াল করো কার কার মান চেঞ্জ হইতে পারে আর কার কার মান কখনোই জীবনে চেঞ্জ হবে না। আমি ওগুলোকে আলাদা করি। দেখো n এর মান n স্কয়ার, এটা চেঞ্জ হইতে পারে, n কক্ষপথ 2 3 এভাবে চেঞ্জ করতে পারে কেউ। h এর মান যেই কক্ষপথই হোক, h এর মান আল্লাহ দুনিয়াতে চেঞ্জ হবে না, এটা একটা ধ্রুব মান। ওকে, নিচে 4 এর মান কি চেঞ্জ হবে, পাই স্কয়ার কি চেঞ্জ হবে, m ইলেকট্রনের ভর কি চেঞ্জ হবে, z পারমাণবিক সংখ্যা কিন্তু চেঞ্জ হতে পারে। হাইড্রোজেন না দিয়ে কেউ হিলিয়াম প্লাস দিলে বা কেউ লিথিয়াম 2 প্লাস দিলে, কেউ বেরিলিয়াম 3 প্লাস দিলে জেড এর মান চেঞ্জ হয়ে যাবে। তার মানে জেডটাকে আমি একটু আলাদা লিখলাম। আর ই স্কয়ার ইলেকট্রনের চার্জ, এটাও শেষ হওয়ার কিছু নেই। তার মানে দেখো আমি সূত্রটার এই যে পুরো পার্টটা, এই পার্টটা হলো একটা ধ্রুব পার্ট, আর এই পার্ট হলো একটা চলক পার্ট। ধ্রুব পার্ট এবং চলক পার্ট, এই দুইটাকে আমি কি করে ফেলছি, আলাদা করে ফেলছি। ধ্রুব পার্ট এবং চলক পার্টকে আমি আলাদা করে ফেলছি। তো যখন তোমরা এটা করবা, এখানের মান পুরাটা যদি কেউ বসায় দাও, এইচ এর মান 4 পাই এম জেড, তখন মনে হয় 5.3 ইন্টু 10 ইনভার্স 9 এরকম ইন্টু এন স্কোয়ার বাই জেড এরকম আসবে। এন স্কোয়ার বাই জেড আমি চেঞ্জ করবো পরে, এই জন্য মানটা রেখে দিলাম। এত এককটা কি হবে, সেন্টিমিটার, এরকম কোনো একটা মেবি আসে। তো এরপর যদি আমি এটাকে প্রসেস করি, প্রসেস কি আমি লিখলাম যে 0.53 ইন্টু 10 ইনভার্স 10 ইনভার্স, আচ্ছা সরি, সেন্টিমিটারকে আগে একটু মিটারে নিই। সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিতে চাই, আচ্ছা আমার এই ভ্যালুটা ঠিক আছে কিনা এটা আসলে জানা দরকার। আমার কাছেও লেখা নাই, হাতের পাশে ক্যালকুলেটারও দেখতেছি না। আচ্ছা মেবি এরকমই একটা কিছু আসে। তো সেন্টিমিটারকে আমি প্রথমে একটু মিটারে নেই। 5.3 10 ইনভার্স 11 হবে, 11 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এত মিটার 100 দ্বারা ভাগ করছি। তারপরে আমি এটাকে লিখলাম, এই ভ্যালুটাকেই আমি লিখলাম 0.53 ইন্টু 10 ইনভার্স 10 যেহেতু 53 দশমিকটাকে একবার বামে আনছি, তাইলে এখানে পাওয়ারটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে 10 হয়ে গেছে, -11 থেকে বেড়ে 10 হয়ে গেছে। হ্যাঁ, এগুলো হলো আস্তে ধীরে বুঝে যাবা। এত মিটার, আমি কিন্তু এখানে একক চেঞ্জ করি নাই, জাস্ট দশমিকটাকে 5.3 এর জায়গায় পয়েন্টটাকে আগাই নিয়ে আসছি। হ্যাঁ, 5.3 যে 0.53 এরকম করছি। এখন এটাগুলো লাভ কি, আমি এবার অ্যাংস্ট্রংয়ে নিয়ে যেতে পারবো খুব ইজিলি। 10 ইনভার্স 10 মিটার মানে কিন্তু অ্যাংস্ট্রং। তাহলে দেখো এটা আসতেছে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এককটা কিন্তু হয়ে গেল অ্যাংস্ট্রং। তার মানে দেখো আমি আর এর একটা মান এইভাবে প্রসেস করে একটা শর্ট ফর্মে নিয়ে আসতে পারি। এখন মজার ব্যাপার কি দেখো, অনেকের মনে প্রশ্ন, ভাই এটা তো সিজিএসে, তাইলে অ্যাংস্ট্রং কীভাবে আসলো? হ্যাঁ, এইগুলো এখানেই আছে। দেখো যতগুলা মান আসছে আমি সবগুলো মানকে প্রসেস করে এখানে সেন্টিমিটার এককে পাইছি, সেটাকে মিটারে নিছি, সেটাকে আরেকটু প্রসেস করে অ্যাংস্ট্রং এককে আনছি। এত প্রসেস তোমার তো জানার দরকার নাই, তুমি জাস্ট লাস্ট লাইনটা মনে রাখবা, রেডিয়াস ইকুয়াল টু 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রং, 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রং। এখন দেখো এই যে জিনিসটা, এটা যদি তোমাকে আমি হাইড্রোজেনের জন্য বের করতে বলি, ফর হাইড্রোজেন পরমাণুর জন্য তার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, আমি R1 দিয়ে তাকে প্রকাশ করতে চাচ্ছি। তুমি লিখবা যে R1 এর মান 0.53 এন স্কোয়ার বাই জেড। তো এন স্কোয়ার বাই জেড কি, এন এর স্কোয়ার 1 স্কোয়ার, জেড পারমাণবিক সংখ্যা 1, এত অ্যাংস্ট্রং, দিন শেষে 0.53 অ্যাংস্ট্রং দাঁড়াচ্ছে। ওকে, এবার আসো R2 এর মান কত, 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড,
এন স্কোয়ার মানে দ্বিতীয় কক্ষপথ, আর টু দ্বারা আমি দ্বিতীয় কক্ষপথ বুঝাচ্ছি, তাহলে 4/z হলো তো 1 অ্যাংস্ট্রম, তার মানে আমরা বলতে পারি 0.53 ইন্টু 4 অ্যাংস্ট্রম। এবার আসো যদি বলি R3 কত, 0.53 ইন্টু 9 অ্যাংস্ট্রম। তুমি একটা জিনিস কি খেয়াল করছো, প্রথম কক্ষপথের চাইতে দ্বিতীয় কক্ষপথ 4 গুণ, এবং প্রথম কক্ষপথের চাইতে তৃতীয় কক্ষপথ হলো 9 গুণ। তার মানে কক্ষপথ নাম্বারের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা হলো স্কোয়ারের সমানুপাতিক। এখন কেউ যদি তোমাকে বলে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের তুলনায় আর চতুর্থ সিক্সথ কক্ষপথের ব্যাসার্ধ একটা আরেকটার কত গুণ, তুমি ইজিলি বলে দিবা সিক্সথ কক্ষপথ হবে প্রথম কক্ষপথের 36 গুণ। ঠিক আছে, 36 গুণ হবে। কেন? স্কোয়ার সংখ্যক। এই যে দেখো, দ্বিতীয় কক্ষপথ হলো 4 গুণ, তৃতীয় কক্ষপথ 9 গুণ, তাইলে ষষ্ঠ কক্ষপথ কত গুণ? 36 গুণ। পঞ্চম কক্ষপথ কয় গুণ? 25 গুণ। চতুর্থ কক্ষপথ কয় গুণ? 16 গুণ। এইভাবে হলে আমরা ক্যালকুলেটগুলো করে ফেলতে পারবো, খুব ইজিলি করে ফেলতে পারি। তো আসো এখন আমরা একটা এমসিকিউ দেখব, খুবই আনন্দদায়ক এমসিকিউ। এই এমসিকিউ দেখে আগেরবার দুইজন ছেলে দৌড়াই খুশিতে হাতির ঝিলে লাফ দিছিল। তো এটা এতটাই আনন্দদায়ক। আনন্দটা কোথায় দেখো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের সমান ব্যাসার্ধ নিচের কোনটির? তো তোমরা একটু ভিডিওটা পজ করে আগে নিজের একটু অ্যান্সার করার চেষ্টা করো এবং তারপরে আমার সাথে একটু মিলাও। পজ করা শেষ। ওকে, দেখো যারা পজ করে করছো তারা ভালো ছেলে, যারা করতে পারো নাই তারা একটু দেখো, খুব একটা কঠিন না কিন্তু। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত আগে এটা তো জানতে হবে। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ একটু আগে আমরা দেখছি 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, ওকে। এখন বলছে এটার সমান ব্যাসার্ধ নিচের কোনটির? আচ্ছা দেখো তো, এই যে হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষপথ বলছে, এটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এন স্কোয়ার মানে হলো 4 ডিভাইডেড বাই জেড। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু হলো 2 অ্যাংস্ট্রম। তার মানে এটা কি সমান হয়েছে? অ্যান্সার হলো না ভাই, এটা তো সমান হয় নাই। 0.53 ইন্টু 4/2 করলে এটা হলো 2 অ্যাংস্ট্রম, তার মানে এটা দ্বিগুণ হয়েছে। তুমি বলতে পারো হিলিয়ামের দ্বিতীয় কক্ষপথ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের দ্বিগুণ রয়ে গেছে, লাভ হয় নাই। তাহলে আসো পরেরটাই, লিথিয়ামের প্রথম কক্ষপথ R = 0.53। প্রথম কক্ষপথ যেহেতু এন এর মান 1 স্কোয়ার আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 অ্যাংস্ট্রম, বুঝে যাচ্ছে এটা 3 ভাগের 1 ভাগ হয়েছে, 3 ভাগের 1 ভাগ। এবার আসো বেরিলিয়াম 3+, R = 0.53 এন স্কোয়ার মানে 4 স্কোয়ার হলো 16 আর জেড বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 4। তো 4 যদি হয় এত অ্যাংস্ট্রম, তাহলে দিন শেষে এটাও কত গুণ হইলো? দিন শেষে এটা হলো 4 গুণ। 4 গুণ হয়েছে, তো লাভ হয় না, এটা 4 গুণ সমান হচ্ছে না এখনো। এটা যদি একটু চেক করি, R = 0.53 ইন্টু এন স্কোয়ার মিনস হলো 4 ডিভাইডেড বাই বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 অ্যাংস্ট্রম, 4 কাটা গেলে 0.53 অ্যাংস্ট্রম। এখন তাহলে দেখো, তুমি কিন্তু ওর 4টা ম্যাথ করে ফেলছো, একটা এমসিকিউ করতে এসে 4টা ম্যাথ করে ফেলছো, এবং এটা কিন্তু দেখে অ্যান্সার বলা যায়। একটু যখন প্র্যাকটিস করবো তখন এটা দেখে অ্যান্সার বলতে পারবা, এবং এটা খুবই আনন্দদায়ক একটা এমসিকিউ। তুমি অলরেডি 4টা ম্যাথ করছো, এখানে 4টা ম্যাথ কেমন হইতে পারতো? বলতে পারতো হিলিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তুমি এই যে বের করলা। লিথিয়ামের কত, বেরিলিয়াম 3+ বের করলাম। এমনও প্রশ্ন হইতে পারতো যে লিথিয়াম 2+ প্রথম কক্ষপথ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের কত গুণ, এবং তুমি বের করছো কত গুণ? 1/3 গুণ, বা 3 ভাগের 1 ভাগ, এভাবেও বলা যায়। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগও বলা যায়। ওকে, তাহলে এটা আমরা বুঝছি। পরের কোশ্চেনটায় আসো। তোমাকে বলছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি স্বাভাবিক অবস্থায় যে দূরত্বে অবস্থান করে, বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রনটি কোন শক্তি স্তরে অবস্থান করলে একই দূরত্বে অবস্থান করবে? আসলে আগের কোশ্চেনটারই একটা ডিফারেন্ট ভার্সন। হ্যাঁ, তো আগের কোশ্চেনটার ডিফারেন্ট ভার্সন কেন বলছি, তোমরা কোশ্চেনটা পড়লেই একটু বুঝতে পারবা। হ্যাঁ, যে কোন শক্তি স্তরে অবস্থান করলে। তুমি আগে বলো স্বাভাবিক অবস্থায় যে দূরত্বে অবস্থান করে, স্বাভাবিক অবস্থায় কোন দূরত্বে অবস্থান করে? 0.53 অ্যাংস্ট্রম দূরত্বে। এটা হবে কোন শক্তি স্তরে অবস্থান করলে বেরিলিয়াম 3+। তুমি বলবা আপনার হবে 0.53 ইন্টু
এন স্কোয়ার বাই জেড, এন্ড জেড এর মান তো তুমি জানো 4, এন্ড এন এর মান বের করবে এখান থেকে। হ্যাঁ, এটা হলো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। আর বেরিলিয়ামের কোন শক্তি স্তর, আমি ধরে নিছি এন শক্তি স্তরে থাকলে, তো এই যে এন স্কোয়ার বাই জেড লিখলাম। এখন তুমি এন এর মান বের করবা। হ্যাঁ, এন এর মান তুমি পাবা 2, তার মানে দ্বিতীয় কক্ষপথে অবস্থান করলে একই দূরত্বে অবস্থান করবে। আসলে আগের এমসিকিউটার একটা রিটেন ভার্সন, চাইলেই কিন্তু যে কোনো কোশ্চেন এমসিকিউ রিটেন এভাবে সোয়াপ করে দিতে পারে। কনসেপ্ট ঠিক থাকলে তোমার জন্য দুইটাই সোজা। ঠিক আছে, এবার আসো, হাইড্রোজেনের একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে উন্নীত হলে ব্যাসার্ধ কত গুণ হবে? আমি কিছু বলবো না, একটু আগেই আমরা এটা দেখছিলাম। হাইড্রোজেনের যদি তৃতীয় কক্ষপথের কথা আমি চিন্তা করি, তার ব্যাসার্ধ আসবে 0.539/1 অ্যাংস্ট্রম। তো এই 0.53 আসলে কার মান? এটা হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর ইন্টু 9 অ্যাংস্ট্রম। তার মানে কত গুণ হবে ভাইয়া? অ্যান্সার হলো 9 গুণ হবে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা 9 গুণ হবে। এটা এমসিকিউতে যে একটু আগে আমরা করছিলাম যে স্কোয়ার গুণ হয়, দ্বিতীয় কক্ষপথে গেলে 4 গুণ, তৃতীয় কক্ষপথে 9 গুণ, চতুর্থ কক্ষপথে 16 গুণ, পঞ্চম কক্ষপথে 25 গুণ, এভাবে আগাইতে থাকে। ওকে, এবার আসো, বোরের সূত্রের এক্সটেনশন বেগ নির্ণয়। আমরা কি বলছিলাম যে ভাইয়া আমরা খুব একটা প্যারায় যাব না, আমরা ডিরেক্ট সূত্রটা দেখব। আর সূত্রটাও যাদের কাছে ঝামেলা লাগে তাদেরকে বলছি সূত্রও তোমার জানার দরকার নাই, মুখস্থ রাখার দরকার নাই, তুমি হইলো শর্ট ভার্সনটা মনে রাখো। কোনটা মনে রাখো? শর্ট ভার্সনটা মনে রাখো। এখন দেখো ভাইয়া, আমি তোমাদেরকে দুইটা সূত্র জাস্ট একটু লিখে দিচ্ছি। বোর্স এক্সটেনশন বেগ নির্ণয় করব, আমাদের ব্যাসার্ধ নির্ণয় শেষ, বেগ নির্ণয়ে আসো। ভ্যালোসিটি ভি ইকুয়াল টু 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। এই সূত্রটাও একটা জিনিস মাথায় রাখবা, এই সূত্রও কী করতে হবে? এই সূত্রটা আমাদেরকে সিজিএস এককে অ্যাপ্লাই করতে হবে, সিজিএস এককে অ্যাপ্লাই করতে। এখন তোমার মনে হতে পারে ভাই এটা শর্ট ভার্সন নাই, আছে, এটারও শর্ট ভার্সন আছে। এটা শর্ট ভার্সন একদম ধুয়ে মুছে যদি কেউ সাফ করে নেয় তাহলে 10⁶ ইন্টু জেড বাই এন একক হলো মিটার পার সেকেন্ড, মানে ভ্যালোসিটি ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমরা কি করছি? আমরা দুইটাই দিয়ে দিছি, দুইটাই দিয়ে দিছি। যদি তোমার মনে হয় বড় সূত্রটা দিয়ে করবা সেটা দিয়েও করতে পারো, যদি মনে হয় ছোটো সূত্র দিয়ে করবা শর্ট ভার্সন সেটাও আমরা দিয়ে দিছি। অ্যান্ড আই প্রেফার শর্ট ভার্সন, হ্যাঁ, কারণ বড় সূত্রটা চাইলেও মনে রাখা যায় না। হ্যাঁ, আর এর সূত্রটা কত বড়, আবার ভি, এরপর দেখবা আবার ই আসবে। সো এত বড় মনে রাখা যেহেতু টাফ, আমরা শর্ট ভার্সনটা মনে রাখার চেষ্টা করব। এখন শর্ট ভার্সনের মধ্যে দেখো হাইড্রোজেনের জন্য ভ্যালুগুলো কেমন হয়। হাইড্রোজেনের জন্য V1 প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 2.18 10⁶ জেড বাই এন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? Z1 n প্রথম কক্ষপথ, তাইলে এত মিটার পার সেকেন্ড। তার মানে দিন শেষে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ডে আসবে। আচ্ছা, এবার বলো তো V2 কত? 2.18 10⁶, পারমাণবিক সংখ্যা তো 1ই আছে। V2 দ্বিতীয় কক্ষপথ, n এর মান কত হয়ে যাবে? এই যে n এর মান 2 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো প্রথমটার যে ভ্যালু তার চাইতে এটা কিন্তু অর্ধেক। প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ যা, দ্বিতীয় কক্ষপথে বেগ কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ওকে, এবার আসো V3টা কেমন হবে? 2.18 ইন্টু 10⁶ 1/3 মিটার পার সেকেন্ড, 3/1 হয়ে গেছে তৃতীয় কক্ষপথে। এখন যদি তোমাকে কেউ বলে দশম কক্ষপথে বেগ কত, তুমি বলবা ভাই দশম কক্ষপথে বেগ হলো প্রথম কক্ষপথে যে বেগ আছে 10⁶ 1/10 মিটার পার সেকেন্ড, 10/1 হয়ে গেছে। সিম্পল হিসাব, প্যারানের তো কিছু নেই। ঠিক আছে, প্যারানের তো কিছু নেই। আসো আমরা বেগ নির্ণয় দেখি, একটা ম্যাথ করি। বেগ নির্ণয়ের একটা ম্যাথ আমার স্লাইডে তোলা হয় নাই, হাতে আছে। আচ্ছা, বলছি কি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগ হিলিয়ামের কোন
কক্ষপথের বেগের সমান। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগ হিলিয়ামের কোন কক্ষপথের বেগের সমান? এগুলো এখন বাচ্চা ম্যাথ হয়ে গেছে, আমরা চাইলেই পাবো। কিভাবে পারবো দেখো। আরও কিছু ম্যাথ আছে পরে, চিল। ওকে, প্রথম কক্ষপথের বেগ কত হাইড্রোজেনের? তুমি বললো 2.18 10⁶। এটা হিলিয়ামের কোন কক্ষপথের বেগের সমান? আচ্ছা, 2.18 10⁶ Z/n। এখন হিলিয়ামের জেড কত? পারমাণবিক সংখ্যা, হিলিয়াম প্লাসের পারমাণবিক সংখ্যা হলো 2, আর এন, ওই এনের মানই তো বের করবো কোন কক্ষপথ। তাহলে এখন তুমিই বলো কোন কক্ষপথ। এন এর মান কত বের হবে? এন এর মান 2 বের হবে। জেড সাইড চেঞ্জ করে দেখবে যে এন এর মান 2 চলে আসবে। ঠিক আছে, এন এর মান 2 চলে আসবে। তাইলে দিন শেষে আমরা বলতে পারি হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ যত, হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ আসলে ততই, মানে সেম। মানে কি? সেম। ওকে ওকে, এরপর আসো আমরা বেগ নির্ণয়ের পরে শক্তি নির্ণয়টা আসি, এবং 3টা সূত্র দেখার পরে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব, এবং ম্যাথ সলভ করলে আজকের ক্লাস শেষ। তো যাই হোক, আসো শক্তির সূত্রটা কি? শক্তির সূত্রটা হলো E = -2π² m e⁴ z² ডিভাইডেড বাই n² h²। 2π² m e⁴ z² বাই n² h²। দেখতেছো যে ভাই কি চেহারা, হ্যাঁ কি চেহারা সূত্রের। তো এটা শর্ট ভার্সন আমাদের দরকার আছে। শর্ট ভার্সন হলো -13.6 ইন্টু z² বাই n² একক হবে ইলেকট্রোভোল্ট। সিজিএসেই বসাইতে হয় এখানে, কিন্তু আমরা সব কিছু বসাই টসে যেটা করছি আমরা হলো এটাকে ইলেকট্রোভোল্ট এককে নিয়ে আসছি। মানে ইলেকট্রোভোল্টের জিনিসটা দেখতে ভাল লাগে। ইলেকট্রোভোল্ট যেহেতু ছোটোখাটো একটা একক, এই এককটা এখানে ইউজ করলে দেখতে ভালো লাগে দেখে আমরা এটাকে কী করছি, সিজিএস এককে নিয়ে আসছি, সরি ইলেকট্রোভোল্ট এককে নিয়ে আসছি, আর কিছু না। ওকে, তো যাই হোক আমরা মানগুলা পাইলাম যে কোনটার ক্ষেত্রে কোন সূত্র ইউজ করব। তো তোমাকে যদি এখন কেউ বলে যে হাইড্রোজেনের জন্য কি হবে ভ্যালুটা বলো, তুমি কি বলবা? ফর হাইড্রোজেন E1 এর মান কত? প্রথম E1 এর মান হলো -13.6 z² মানে 1/1 এত ইলেকট্রোভোল্ট। E2 দ্বিতীয় কক্ষপথের এনার্জি 13.6 z² 1 n²/4 ইলেকট্রোভোল্ট। তার মানে দেখো শক্তি 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। যত উপরে উঠতেছে তত কি হয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে। এই শক্তি কমাটা আসলে কি বোঝায় জানো? এই শক্তি কমাটা আসলে আমাদেরকে বুঝাবে, ধরো এই যে এই যে কক্ষপথ, আরেকটা আঁকি, এই যে কক্ষপথ, মাঝখানে যদি আমি একটা নিউক্লিয়াস দেই, তো ধরো এখান থেকে ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন, আর এখান থেকে ইলেকট্রন। তুমি এখান থেকে ইলেকট্রন নিতে তোমার যে এনার্জি লাগবে সেটাই যে এখানে দেয়া। তারপরেরটা থেকে নিতে এনার্জি কিন্তু আরও কম লাগবে, 4 ভাগের 1 ভাগ, এটা এখানে দেয়া। আর 3 নাম্বার থেকে যদি তুমি ইলেকট্রন নিয়ে যাইতে চাও তাহলে 9 ভাগের 1 ভাগ শক্তি লাগবে। যত দূরে ইলেকট্রন সরিয়ে নিতে তত কম শক্তি লাগবে, এটা নিতে 9 ভাগের 1 ভাগ এনার্জি লাগবে। এটাই আসলে এই মানটা আমাদেরকে নির্দেশ করে। এবং এই যে শক্তিগুলা নিয়ে যাইতে যে শক্তি লাগে, এই শক্তিকেই কিন্তু আয়নীকরণ শক্তি বলে। এই শক্তিকে কি শক্তি বলে? আয়নীকরণ শক্তি বলে। মনে থাকবে? তাইলে এনার্জির ব্যাপারটাও আমরা দেখলাম, বেগেরটাও দেখলাম, ব্যাসার্ধটাও দেখলাম। তাহলে খুব একটা কিছু আর বাকি নেই, সামনে তাকাও। ওকে, শক্তি নির্ণয় ম্যাথ দেখো। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি এত জুল পার অ্যাটম হলে পঞ্চম কক্ষপথের শক্তি কত? এখন ভাই একক কি দিছে? জুল পার অ্যাটম। আমার তো মাথা ঘামানোর দরকার নাই, আমাকে একক যা দিছে প্রথম কক্ষপথের শক্তি, এটাকে ধরে নিলাম আমি E1।
এখন দেখো পঞ্চম কক্ষপথের শক্তি কত, দেখো তো তুমি আগের ইকুয়েশনটা। এই যে এনার্জি কি হয়, প্রথম কক্ষপথে যেটা থাকে, দ্বিতীয় কক্ষপথে তার 4/1 তৃতীয় কক্ষপথে 9/1। তাইলে ভাই তুমিই বলো তো পঞ্চম কক্ষপথে এটা কি হবে, প্রথম কক্ষপথের এনার্জির 25/1, 25/1। তাহলে E1 যেটাকে আমরা প্রথম কক্ষপথের শক্তি ধরে নিছি, ডিভাইডেড বাই 25, একক কি জুল পার অ্যাটম। প্রতিটা অ্যাটম, প্রতিটা পরমাণুর জন্য এই এনার্জিটা আসবে। তাহলে 25 দ্বারা ভাগ করার পর যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। 25 দ্বারা ভাগ করলে আসলে ম্যাথটা হয়ে যাচ্ছে। এত সোজা ম্যাথ আল্লাহ দুনিয়ায়। ওকে, পরের ম্যাথ আসো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? আহা হা, ব্যাসার্ধ 0.53 n²/z। এখন n এর মান 1, z এর মান 1, তার মানে এত কিছু লাগতো না, 0.53 অ্যাংস্ট্রম। আবর্তনশীল ইলেকট্রনের বেগ কত? আহা হা, 2.18 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড। আবর্তনশীল ইলেকট্রনের শক্তি কত? আহা, দেখো -13.6, ওই z²/n বসাইলে সেমি থেকে ইলেকট্রোভোল্ট। এই কোশ্চেনটা আসলে মানে আমরা করতে করতে আমাদের মুখস্থ টাইপের হয়ে যাবে। অ্যান্ড এই কোশ্চেনটা দেওয়ার কারণ হলো এটা রিটেনে আসে না, এটা রিটেনের চাইতে বেশি এমসিকিউতে আসে। তো এমসিকিউর জন্য যাতে এই 3টা মান আমাদের একটু মনে থাকে, হ্যাঁ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, আবর্তনশীল ইলেকট্রনের বেগ কত এবং ইলেকট্রনের শক্তি কত, এই জিনিসগুলো যাতে আমাদের একটু মনে থাকে, এই জিনিসগুলো আমাদের মনে থাকবে। ওকে, এখন আসলে 3টা ম্যাথ আছে, আমি শেষ করে দিব। একটি ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের 1/275। ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনশীল? দেখো আমাদেরকে ভ্যালোসিটি ভি এর মান দিয়ে দিছে আলোর বেগের 275/1। তাহলে আমরা এটাকে আলোর বেগ দ্বারা গুণ করি আগে। আলোর বেগ দ্বারা গুণ করলে আমি ওর কি পাবো, একটা ভ্যালোসিটি পাবো, একটা মান পাবো। আমি কি বলতে পারি না এই ভ্যালোসিটি ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁶। আমাদের বেগের সূত্রটা কি ছিল একটু দেখো তো, বেগের সূত্রটা কি ছিল? এই যে বেগ দেখো z/n। ও এখানে তো সূত্রটা আসেনি, সূত্রটা কই, এই যে 10⁶ z/n মিটার/সেকেন্ড। তাইলে আমরা ওই হিসাবে কি করব, z/n। এখন কোন পরমাণু? হাইড্রোজেন পরমাণু। z এর মান কত? 1, আর n এর মানটা আমি বের করব। এটা হলো আমার ভ্যালোসিটির সূত্র বসালাম। এখন ভ্যালোসিটির মান কত দেয়া, এই যে এই মানটা, বাক্স মানটা আমাদের ভ্যালোসিটির মান আমরা পাইলাম। তাহলে 2.18 10⁶ ইন্টু 1/n। তো এখান থেকে তুমি n এর মান বের করতে পারবা না, ইজিলি তুমি একটা n এর ভ্যালু পেয়ে যাবা। এই মানটা যা আসবে সেটাকে ভাগ করে দিবা, তাহলে তুমি কি পেয়ে যাবা, n এর একটা মান পেয়ে যাবা। আশা করি এটা পারবা, আশা করি এটা পারবা, না পারার কিছু নেই, না পারার কিছু নেই। ওকে, আলোর বেগের 1/275, এর জন্য আলোর বেগ দিয়ে 275, 1/275 লিখে দিছি। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো, সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তির ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করা। আচ্ছা, ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? দেখো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 1, তার মানে এটা তৃতীয় কক্ষপথে আছে। তো তৃতীয় কক্ষপথের গতিবেগ নির্ণয় করো। v ইকুয়াল টু 2.18 10⁶ z/n। সোডিয়ামের z পারমাণবিক সংখ্যা 11 আর n কক্ষপথ নাম্বার হলো 3, এত মিটার/সেকেন্ড। শেষ। দেখো এই ম্যাথগুলা তুমি যদি বড় সূত্র দিয়ে করতে যাইতা তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত, আর ওই জায়গায় তোমার এগুলো দেখার সাথে সাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইজি ইজি। এই যে একটা ম্যাথ, হ্যাঁ, তৃতীয় বর্গ কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। বেগ নির্ণয় করতে আমরা সবাই পারবো। এরপর নিউক্লিয়াসকে ঘিরে এটা প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে তা নির্ণয় করো। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে গেলাম। অতি সহজ একটা ম্যাথ, খুব একটা কঠিন না, এটা মেন বইগুলোতেও আছে। তো এই ম্যাথটা তোমরা একটু করবা, করে তোমরা চাইলে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপে এটা করতে পারো, আমাদেরকে সাবমিট করতে পারো, অথবা নিজে হইলে বইয়ের সাথে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো, কোনো প্যারা নাই।
তো খেয়াল করো আজকে তাইলে আমরা কি কি শিখলাম। আজকে আমরা বোরের সূত্রের ম্যাথ দিয়ে শুরু করছি, তারপর দেখলাম যে বোরের সূত্র চাইলেই সব কিছু সলভ করতে পারে না। সো সে যাতে ভালো করে সলভ করতে পারে এই জন্য ওইটার এক্সটেনশন নিয়ে আসছি, এবং এক্সটেনশন নিয়ে এসে ফাইনালি আমরা ভ্যালোসিটি, রেডিয়াস, এনার্জির জন্য 3টা সূত্র দেখছি, এবং দেখে ফাইনালি কয়েকটা ম্যাথ করছি। আমি যে কয়েকটা ম্যাথ দেখাইছি বইয়ে কিছু ম্যাথ আছে, এগুলো মিলাইলে তোমার মোটামুটি প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে বোরের সূত্র পর্যন্ত। তো আজকে আমরা আর খুব বেশি লেন্দি করব না, এমনি লেকচারটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে কিনা জানি না। আচ্ছা, আরও একটা ম্যাথ আছে। আচ্ছা, অসীম দূরত্ব অবস্থান করলে ইলেকট্রনটির শক্তির মান কত? এনার্জির সূত্র কি? এনার্জির সূত্র হলো -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রোভোল্ট। তো অসীম দূরত্বে যদি কেউ অবস্থান করে তার এন এর মান আসলে ইনফিনিটি হয়ে যাবে। এন এর মান যদি কারো ইনফিনিটি হয় তাহলে দেখো -13.6 জেড স্কোয়ার, জেড হলো পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন যেহেতু 1, আর ইনফিনিটি দিয়ে যখন তুমি ভাগ করবা তখন তার এনার্জি কিন্তু 0 ইলেকট্রোভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক আজকে অনেক আলোচনা হলো। সবাই হাইজেনবার্গ সিরিজের জন্য দোয়া করবা এবং আমার জন্য দোয়া করবা, যাতে আমরা পুরো অধ্যায়টা তোমাদের সামনে পুরোপুরি তুলে ধরতে পারি। এবং সবাইকে আমি একটা অনুরোধ করব, তোমরা কোশ্চেন ব্যাংকে একটু কাইন্ডলি কিনে ফেলো, কারণ আমরা সামনে কোশ্চেন ব্যাংক সলভিংও করব মাঝে মাঝে। কোন কোশ্চেন ব্যাংকটা কিনবা? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আপাতত কিনো। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, উদ্ভাসের একটা প্রশ্ন ব্যাংক আছে এরকম, ওই প্রশ্ন ব্যাংকটা কিনো, তাইলে আমরা সামনে ওই প্র্যাকটিসগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, অ্যান্ড মেইন বইয়ের প্র্যাকটিসগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই, সবাই নোট ঠিকঠাক তুইলো। দেখা হবে পরবর্তী লেকচারে, লেকচার 3-তে। সেখানে ছোট ছোট অনেকগুলো টপিক নিয়ে কথা হবে, লেকচার প্ল্যানে হয়তো তোমরা দেখছোই। বেস্ট অফ লাক।